আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়, ওই মুহূর্তটাতে আমি রেডিও ধারাভাষ্যে ছিলাম ওই ম্যাচের। বাংলাদেশ নারী ক্রিকেট দল যখন পাকিস্তানকে হারায়, ওই সময়টাতে আমি টেলিভিশন কমেন্ট্রিতে ছিলাম। বাংলাদেশ ক্রিকেট দল যখন টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুইতে হারায়, ওই সময় আমি খেলার সংবাদ উপস্থাপনা করছিলাম। কিন্তু আজকের জয়টা আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে, যদিও আজকের এই ম্যাচে আমি দাপ্তরিক কোনো দায়িত্বে নিযুক্ত ছিলাম না। অন্যান্য ৩টা জয়ের কথা বললাম যে আমার কোনো না কোনো একটা দায়িত্বের জায়গা ছিল। কিন্তু এই ম্যাচটা জয়ে আমি কেন সবচাইতে বেশি খুশি, তার পেছনে সবচাইতে বড় কারণটা ২০০৩ সালের ছোট্টবেলার আবেগের জায়গাটা। প্রথমবারের মতো কোনো একটা টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেতে যাচ্ছিলাম। ওই বয়সটাতে যখন আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটই খেলতো আসলে খুব কালে ভদ্রে, আর যাই টেস্ট ক্রিকেট খেলতো ম্যাক্সিমাম ম্যাচ ইনিংস পরাজয়ে বাংলাদেশকে হারতে হতো। মুলতানের ওই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে রশিদ লতিফের চুরির কারণে জিততে পারে নাই। ব্যাপারটা আসলে সেরকমই ছিল। রশিদ লতিফের চুরি, আম্পায়ার আশোক ডি সিলভা তিনি তো একদম আদা জল খেয়ে চোট্টামি করতে নেমে পড়েছিলেন। বেশ কয়েকটা এলবিডাব্লিউ তিনি দেন নাই, রফিক ভাইয়ের বল এলবিডাব্লিউ ছিল। এনিওয়েজ, সে সমস্ত প্রেক্ষাপটটা যারা তখন জন্মান নাই বা ওই টেস্ট ম্যাচ দেখেন নাই, আশা করি ইউটিউব ভিডিও দেখে নেবেন যে কী পরিমাণ চোট্টামিটা করা হয়েছিল। এমন বাংলাদেশের স্বপ্নই সে সময় আমরা দেখতাম, যেখানে একটা সময় ওই মুলতানের প্রতিশোধটা আমরা নেব এক্স্যাক্টলি, এবং নিতে পেরেছি। সেটা একটা বাংলা ওয়াশের মাধ্যমে, 2টা টেস্ট ম্যাচ ব্যাক টু ব্যাক জয়ের মাধ্যমে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, যেটাকে বলা হয় শোয়েব আক্তারের শহর, সে রাওয়ালপিন্ডি এখন আর শোয়েব আক্তারের শহর নাই। সে রাওয়ালপিন্ডি এখন আমাদের নাহিদ রানার শহর। নাহিদ রানা যেভাবে 152 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বোলিং করেছেন, হাসান মাহমুদ যেভাবে সুইং দেখিয়েছেন, তাসকিন যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন, এই রাওয়ালপিন্ডি শহরটা বাংলাদেশ পুরোপুরি ডমিনেট করে গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের যে 10টা উইকেটের 10টাই পেস বোলাররা নিয়েছেন। উল্লেখযোগ্য ব্যাপার, 8টা উইকেটের পেছনে গেছে, অর্থাৎ 8টা ক্যাচ উইকেটের পেছন থেকে বাংলাদেশ আদায় করেছে, একটা বোল্ড আদায় করেছে বাংলাদেশ। তার মানে কী পরিমাণ ডমিনেটিং, কী পরিমাণ কনভিন্সিং ওয়েতে বাংলাদেশের বোলাররা, পেস বোলাররা বোলিং করেছে, সেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল। নাহিদ রানার যে রিয়াকশন টাইমটা, যে বলটা তিনি 152 কিলোমিটার প্রতি ঘন্টায় করেছেন, রিয়াকশন টাইমটা 0.4 সেকেন্ড। শান মাসুদ পাকিস্তানের ক্যাপ্টেন, তাকে ওই 152 কিলোমিটার গতিতে বোলিং করেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন পাকিস্তানের ম্যাক্সিমাম আউটগুলোই কিন্তু আউটসাইড অফ স্ট্যাম্প বলে পাকিস্তান স্ল্যাশ করতে গিয়ে আউট হয়েছে। এবং এই যে বোলিং প্ল্যানের জায়গাটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আপনি শুধুমাত্র স্টাম্প চ্যানেল মেনটেন করেই বল করে গেলেন, ব্যাপারটা সেরকম না। টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনাকে পরিকল্পনা আঁটতে হয়, উইকেটের পেছনে ক্যাচ নেওয়ার জন্য ওই ধরনের বল করতে হয়। খেয়াল করে দেখবেন পাকিস্তানি ব্যাটাররা উইকেট থ্রো করতে বাধ্য হয়েছেন, স্ল্যাশ করেছেন, পেছন দিকে ধরা খেয়েছেন, স্ল্যাশ করেছেন, পেছন দিকে ধরা খেয়েছেন। মানে ব্যাটারদেরকে সামনে এগিয়ে এসে শট খেলতে বাধ্য করার যে জায়গাটা, ওই জায়গাটা বাংলাদেশের বোলাররা করতে পেরেছে। নাহিদ রানার একটা পরিসংখ্যান যদি আপনাদেরকে দেখাই, প্রথম টেস্টের সময় দেখানো হচ্ছিল যে নাহিদ রানা সবচাইতে শর্ট বল করেছেন, অর্থাৎ হাসান মাহমুদ বা শরীফুল যে লেন্থে বোলিং করেছেন, নাহিদ রানার বোলিংয়ের লেন্থ ছিল অনেক পেছনে। আমরা তখন বলেছিলাম যে এত পেছনে বল করলে তো নাহিদ রানা উইকেট পাবেন না। তবে তিনি একটি ইন্টারভিউতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজে পরে ক্ল্যারিফাই করেছেন যে তাকে তার ক্যাপ্টেন সেটা নির্দেশনা দিয়েছিলেন যে ওকে, 2জন বোলারের রোল তো এরকম, তুমি একটু পেছনের দিকে বল করবা। কিন্তু এই নাহিদ রানাই যে আবার এই টেস্ট ম্যাচে সামনের দিকে বল করতে পারেন অ্যালং উইথ শর্ট পিচ ডেলিভারিগুলো দিয়ে। ইভেন শর্ট পিচ ডেলিভারিগুলোর ক্ষেত্রে আমরা যেটা এর আগের টেস্টে দেখছিলাম যে খুব বেশি ওয়েল ডিরেক্টেড বাউন্সার হচ্ছিল না, তিনি ওয়েল ডিরেক্টেড বাউন্সার করেছেন, রিজওয়ানের মাথায় বল লাগিয়েছেন। সব কিছু মিলিয়ে এই টেস্ট ম্যাচটা যেভাবে বাংলাদেশ ডমিনেট করে গেছে, অসাধারণ। আপনি বিমোহিত, শিহরিত, আনন্দিত, চমৎকৃত, পুলকিত অনেক কিছুই হতে পারেন। হাসান মাহমুদের কথা ভুলে যাওয়া চলবে না। হাসান মাহমুদ যেভাবে আউটসুইঙ্গিং বলগুলো করেছেন, ও মাই গুডনেস, আমার কাছে মনে হয় যে এয়ার টাইম দিয়েছেন বলকে, এয়ারে বল সুইং পেয়েছে, পিচে পড়ার পর সেটাও আবার কাট করে বাইরে বেরিয়ে গেছে, ডিভিয়েশনগুলো পেয়েছেন দুর্দান্তভাবে। ব্যাটিংয়ের কথা বললে মেহেদি মিরাজকে এখন আপনি জেনুইন অলরাউন্ডার বলতে বাধ্য। মেহেদি হাসান মিরাজকে আপনাকে জেনুইন অলরাউন্ডার বলতেই হবে, কারণ যেইভাবে তিনি লাস্ট পার্টিকুলার কয়েকটা টেস্ট ম্যাচ ধরে ব্যাটিংয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বোলিংয়ে যখন আপনার উইকেট প্রয়োজন তখন উইকেট এনে দিচ্ছেন। লিটন কুমার দাস পুরানো বলে বাংলাদেশের ভরসার সবচাইতে বড় কাণ্ডারি। ডেফিনেটলি তার টেকনিক ভালো, তার টেম্পারমেন্টের জায়গাটা নিয়ে প্রসঙ্গের জায়গা ছিল, প্রশ্নের জায়গা ছিল। সাদা বলের ক্রিকেটে ডেফিনেটলি বিকজ অফ নিউ বলটা তাকে এসে ফেস করতে হয়, ওই কন্ট্রোলটুকু তিনি হয়তো বা পান না। কিন্তু টেস্ট ম্যাচ থেকে যে কনফিডেন্সটা তিনি গ্রো করে নিয়ে যাচ্ছেন, সেটাকে কন্টিনিউ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
একটা বিষয় চিন্তা করে দেখেন, সামনে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে 2টা টেস্ট রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা টেস্ট রয়েছে। এই মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই স্কেজুয়ালে বাংলাদেশ 3টা টেস্ট ম্যাচ কিন্তু জিতেছে। নিউজিল্যান্ডের সঙ্গে 1টা, পাকিস্তানের সঙ্গে 2টা। ইন্ডিয়াকে যদি বাংলাদেশ একটা টেস্ট ম্যাচ জিতে, মানে ইন্ডিয়ার সঙ্গে যদি একটা টেস্ট ম্যাচ জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি টেস্ট ম্যাচ জিততে পারে, সিরিজ যদি বাংলাদেশ জিততে পারে, আমি বলছি না যে খুব সহজ কোনো ব্যাপার, ডেফিনেটলি অনেক কঠিন ব্যাপার। ইন্ডিয়ার মাটি থেকে ইন্ডিয়ার সঙ্গে টেস্ট সিরিজ জেতা, তার মধ্যে আবার যদ্দূর শুনেছি যে নাগপুরে নাকি টেস্ট আছে, ডিফিকাল্ট। বাট সামহাও যদি বাংলাদেশ টেস্ট সিরিজ ড্রও করতে পারে, ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজ হারাতে পারে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও কিন্তু অসম্ভবের কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে এই যে এটা নিয়ে কথা বলতে পারছি, মানে এই কথা বলতে পারাটাও কিন্তু এটা একটা খুব মানে অন্যরকম ভালো লাগার জায়গা, যে এরকম বাংলাদেশি তো আসলে আমরা দেখতে চেয়েছিলাম। তবে বাংলাদেশের এই পেস বোলিং ইউনিটের যে সাকসেস রেটটা, এটা দীর্ঘদিনের পরিকল্পনার ফসল, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আন্দ্রে অ্যাডামসকে নিয়ে অনেকের অনেক কথা ছিল, আন্দ্রে অ্যাডামস কোন মানের বোলিং প্ল্যানার সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। মিচেল স্টার্কের পার্সোনাল মেন্টর ছিলেন তিনি, এই ব্যাপারটা অনেকে জানে না। তাকে নিয়ে অনেক কথাবার্তা হয় যে তাই তিনি কী খেলেছেন, তিনি বাংলাদেশের বোলিং কোচ হয়েছেন, কিন্তু কেন বোলিং কোচ হয়েছেন সেটার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তবে বাংলাদেশের মূল প্রোগ্রেসটা ওটিস গিবসনের আমল থেকেই শুরু হয়েছিল, যেখানে একটা ব্রাঞ্চ অফ পেস বোলার্স, আমরা জানি যে আমাদের প্রায় 18-20 জনের একটা পেস বোলিং পুল আছে, যারা ন্যাশনাল সার্কিটের সঙ্গে বেশ ভালোভাবে অ্যালোকেটেড এবং তাদের গ্রুম আপটা ওইভাবে করা হয়। এবং এই যে পরিকল্পনাটা বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে, এটা লাস্ট 2-3-4-5 বছরের পরিকল্পনা, যেটা ওটিস গিবসনের আমল থেকে শুরু হয়েছিল। আফটার দ্যাট অ্যালান ডোনাল্ড সেটাকে একটা অন্য উচ্চতা নিয়ে গেছেন, আন্দ্রে অ্যাডামস সেটাকে কন্টিনিউ করছেন, ক্যারি করছেন। তবে আন্দ্রে অ্যাডামসের বোলিং প্ল্যানটাও আসলে কিন্তু অনেক ভালো, অনেক চমৎকার বোলিং প্ল্যানে তিনি বোলারদেরকে সাজাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।